আমরা কিন্তু বিভিন্ন সময়ে বাংলাদেশে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি এবং সংস্কারের যে সুযোগ সেটা হাতছাড়া করেছি। দুটি স্পেসিফিক উদাহরণ আমি দিতে চাই, যে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে এবং 2006-07 সালে যে 111 যেটাকে আমরা বলি তারপরে কিন্তু সংস্কার নিয়ে অনেক বেশি আশাবাদী হয়েছিলাম, কিন্তু আদতে কিন্তু সেই সংস্কার প্রক্রিয়াগুলো এগোয়নি। এজন্য এবারে যেটা আমরা চাই, আমরা যারা এই আন্দোলনে ছিলাম, যারা আমরা বিভিন্নভাবে কন্ট্রিবিউট করেছি, সারা দেশের মানুষ যদি একতাবদ্ধ না হতো তাহলে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা যেত না, শেখ হাসিনা সরকারকে উৎখাত করা যেত না। তাদের কিন্তু যে মনের দাবি, তাদের যে প্রাণের দাবি যে আসলে সংস্কারগুলো, সেটা সেই নির্বাচন কমিশন হোক, সেটা বিচার বিভাগ হোক, সেটা প্রশাসন হোক, বা দুর্নীতি দমন কমিশন হোক, মানবাধিকার কমিশন হোক, সেখানে আমরা সংস্কারগুলো চাই। সেজন্য আমরা কোনোভাবেই রাজনৈতিক দলগুলোর মধ্যে তড়িঘড়ি কোনো ভাব দেখতে চাই না। এবং সেটি কিন্তু আজকে যেটা আমি শুরুতে বললাম, যে রাজনৈতিক দলগুলো সেই দাবির দিকে যায়নি এবং তারা বলছে এই সরকারকে সময় দিতে চায়। এখানে যে জিনিসটি গুরুত্বপূর্ণ, যে তাদের এই সময়ের পাশাপাশি তাদের সমর্থনও সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে নেওয়া সম্ভব হবে। আরো দুটি বিষয় আমি যোগ করতে চাই, সেটি হচ্ছে যে আমরা সরকারের সংস্কার নিয়ে কথা বলছি, কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের সামনের পথ চলায় তাদের সংস্কার কিভাবে করবে, এই দলগুলোর মধ্যে গণতন্ত্র কিভাবে নিশ্চিত হবে, তাদের মনোনয়ন প্রক্রিয়া কি হবে, তাদের কাউন্সিল নিয়ে কি হবে, তাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা কি হবে, সেই জিনিসগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোকে বলা উচিত। কিন্তু আমরা 2 মাস হয়ে গেল দুঃখজনকভাবে দেখছি যে রাজনৈতিক দলগুলো তাদের দলের মধ্যে কি সংস্কার আনবে সেটি কিন্তু বলা হচ্ছে না। এবং রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের মধ্যে না আসে তাহলে কিন্তু জাতীয় যতই সংস্কার প্রক্রিয়া হাতে নেওয়া হোক না কেন সেটি সম্ভব না। দ্বিতীয় যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, দেখুন, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে সবচেয়ে বড় যে সংস্কারটি দরকার বলে আমি মনে করি সেটি হচ্ছে রাজনৈতিক দলের কর্মী এবং নেতাদের। আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে তাদের অবদান আমাদের পাকিস্তান আমলে, স্বাধীনতা যুদ্ধ পরবর্তী আমলে, 90 এবং এবারেও আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদের অবদান স্মরণ করতে চাই। কিন্তু সেই সংখ্যাটা কিন্তু অল্প কিছু হবে। কিন্তু রাজনীতির নামে আমরা এখানে যেটা দেখি, রাজনীতির নামে চাঁদাবাজি, রাজনীতির নামে দুর্বৃত্তায়ন, রাজনীতির নামে হয়রানি, রাজনীতির নামে সন্ত্রাস, সেই জায়গাটা কিন্তু রাজনৈতিক দলের নেতৃত্ব বা ব্যক্তির মধ্যে সংস্কারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা এই জন্য বলছি আমি, আমরা রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠানগুলো যে সংস্কারে আনি না কেন, যদি ব্যক্তির মধ্যে সংস্কার না আসে, যে আমি আর চাঁদাবাজি করব না, এই বিপ্লব থেকে আমার শিক্ষা হচ্ছে যে আমি চাঁদাবাজি করব না, আমি অবৈধ পথে অর্থ ইনকাম করব না, আমি দুর্নীতি করব না, আমি স্বজনপ্রীতি করব না, আমি দেশকে একটি দলের দেশ হিসেবে ভাববো না, সেই ভাবনাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে আসবে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার, এবং সর্বোপরি যে কাঠামো 6টি 7টি যে কমিটি গঠিত হয়েছে, অর্থনৈতিক কমিটি সহ বলছি আমি, তখন কিন্তু সেই কমিটিগুলো যে সংস্কারে আনুক না কেন সেটি কার্যকর হবে। তৃতীয় আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, যে আমরা কত বড় সংস্কার ভাবনার মধ্যে আছি। একটি মোটামুটি আমরা যে ধারণা পাচ্ছি গত কয়েকদিনে, তাতে 1.5 থেকে 2 বছরের মধ্যে একটি অথবা নির্বাচন আমরা দেখতে পাচ্ছি। অনেকগুলো কার্যক্রম কিন্তু সরকারকে পরিচালিত করতে হবে। সেজন্য একটা বিষয়ে উচ্চাভিলাষী না হয়ে আমাদের মনে হয় খেয়াল রাখা দরকার যে আমরা কতটুকু সংস্কার করতে পারবো। সেটির মানদণ্ড নির্ধারণ করার দায়িত্ব বা সেটির ব্যক্তি নির্ধারণ করার দায়িত্ব অবশ্যই কমিটিগুলোর। কিন্তু আমরা দেখতে চাই না যে কমিটিগুলো খুব বেশি উচ্চাভিলাষী হয়ে এমন সংস্কার প্রস্তাব সামনে নিয়ে আসলো যেগুলো বাস্তবায়নযোগ্য নয়। বা পূর্বে যেটা হয়েছে 90 বা 2006-এর কথা যেটা আমি বললাম, যে তখন অনেক বেশি দিকে সংস্কার করতে গিয়ে কিন্তু আদতে কোনো সংস্কার হয়নি। সেই জায়গাটাও তো গুরুত্বপূর্ণ, যে সংস্কারের ব্যক্তিটিকে না বাড়িয়ে সব রাজনৈতিক দলের সাথে কনসেনসাসের মাধ্যমে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সংস্কার, সেটি করে আমরা যেন একটা নির্বাচনী গণতন্ত্রের দিকে যেতে পারি, যেটি ফ্যাসিস্ট সরকারের দ্বারাই গত 3টি নির্বাচনে অবরুদ্ধ হয়ে গিয়েছিল।